রাত 2টো। ঘড়ির কাঁটা যেন থমকে দাঁড়িয়েছে এই নির্জন প্রান্তরে। চারিদিকে ঘন কুয়াশার এমন এক চাদর বিছানো, যা ভেদ করে এক হাত দূরের জিনিসও দেখা অসম্ভব। বাংলার এই প্রত্যন্ত অঞ্চলের পরিত্যক্ত রেললাইনটি অনেক বছর আগেই মানচিত্র থেকে মুছে গেছে, কিন্তু আজ এক অদ্ভুত নিস্তব্ধতা ভেঙে একটি পুরনো স্টিম ইঞ্জিন ধীর গতিতে কুয়াশা চিরে এগিয়ে চলেছে। ট্রেনের ভেতরে একমাত্র যাত্রী অবিনাশ। দামি কালো স্যুট, চোখে সোনালি ফ্রেমের চশমা, তার কোলের ওপর রাখা একটি পুরনো চামড়ার ব্যাগ। অবিনাশের হাত দুটো থরথর করে কাঁপছে, কিন্তু সেটা ভয়ে নয়, এক পৈশাচিক উত্তেজনায়। ব্যাগের ভেতরে রাখা কয়েক কোটি টাকা আর হীরের গয়না। আজ সে শহর ছেড়ে পালাচ্ছে। সে তার দীর্ঘদিনের ব্যবসায়িক পার্টনার সুমিতকে ঠকিয়েছে। সুমিতের সরলতার সুযোগ নিয়ে সব দলিলে জাল সই করে সে আজ কোটিপতি। বোকা সুমিত ভেবেছিল বন্ধুত্ব দিয়ে ব্যবসা চলে। আজ এই টাকাগুলো আমার হাতের মুঠোয়। পুলিশ, ডিটেকটিভ কেউ আমাকে এই গোলকধাঁধা থেকে খুঁজে পাবে না। কাল সকালেই আমি বর্ডার পার হয়ে এক নতুন দেশে পৌঁছে যাব। সেখানে কেউ আমাকে চিনবে না, কেউ আমার অতীত জানবে না। আমি হব সেই শহরের রাজা। অবিনাশ জানলার বাইরে তাকানোর চেষ্টা করল, কিন্তু বাইরে শুধু জমাট বাঁধা অন্ধকার আর কুয়াশা। ট্রেনের গতি যেন ক্রমেই কমে আসছে। ইঞ্জিনের আওয়াজটা এখন আর স্বাভাবিক লাগছে না। মনে হচ্ছে কেউ যেন যন্ত্রণায় আর্তনাদ করছে। হঠাৎ ট্রেনের কামরার বাতিগুলো দপ দপ করে নিভে গেল। এক মুহূর্তের জন্য চারিদিক নিস্তব্ধ। তারপর এক বিকট শব্দে ব্রেক কষল ট্রেনটি। অবিনাশ ছিটকে সামনের সিটে গিয়ে পড়ল। তার ব্যাগটা মেঝেতে পড়ে গেল। সে তাড়াহুড়ো করে ব্যাগটা বুকে চেপে ধরল। ট্রেনের চাকা থেমে গেছে। জানলা দিয়ে বাইরে তাকিয়ে অবিনাশ দেখল একটি স্টেশনের আবছা কাঠামো। স্টেশনের প্ল্যাটফর্মে কোনো বিজলি বাতি নেই। দূরে একটি জীর্ণ বোর্ডে ঝাপসা অক্ষরে লেখা শেষ গন্তব্য। অবিনাশের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে ভাবল, বর্ডার তো এখনো অনেক দূরে, তবে এখানে ট্রেন থামল কেন? অবিনাশের আতঙ্কিত শ্বাস প্রশ্বাসের শব্দ। সে দেখল প্ল্যাটফর্মের এক কোণে একটি নীল রঙের লণ্ঠন দুলছে। সেই লণ্ঠন হাতে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মানুষটির মুখ দেখা যাচ্ছে না, শুধু তার লম্বা কালো ছায়াটা ট্রেনের কামরা পর্যন্ত বিস্তৃত হয়েছে। অবিনাশের মনে হলো এই নির্জন স্টেশনে কেউ যেন অনেক যুগ ধরে শুধু তারই অপেক্ষা করছিল। অবিনাশ ট্রেনের কামরা থেকে সাবধানে নিচে পা রাখল। প্ল্যাটফর্মের পাথরগুলো তার দামি জুতোর নিচে মড়মড় করে উঠল। কুয়াশা এতটাই ঘন যে মনে হচ্ছে কোনো এক অদৃশ্য দেওয়াল তাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। সে দেখল সেই নীল লণ্ঠন হাতে দাঁড়ানো মানুষটি স্থির হয়ে আছে। তার পরনে এক পুরনো দিনের রেলওয়ে গার্ডের ইউনিফর্ম, যা জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। লণ্ঠনের আলোয় তার হাত দুটো দেখা যাচ্ছে, ফ্যাকাশে এবং হাড় বের করা। অবিনাশ তার চশমাটা একবার মুছে নিল। সে ভাবল হয়তো এটি কোনো সাধারণ লোক। সে পকেট থেকে কয়েকটা বড় নোট বের করে সামনের দিকে এগিয়ে গেল। অবিনাশের বুকের ভেতরে এক অদ্ভুত ভয় কাজ করছে, কিন্তু সে তার চিরচেনা অহংকার দিয়ে সেই ভয়কে ঢাকার চেষ্টা করল। অবিনাশ, এই যে বুড়ো, কানে কি তালা লেগেছে? আমি জিজ্ঞেস করছি, এটা কোনো জায়গা? বর্ডারের ট্রেনটা কখন আসবে? আমি অনেক টাকা দিতে পারি, আমাকে জলদি এই জঙ্গল থেকে পার করে দাও। আমার কাছে সময় খুব কম। সময়ের কি কোনো শেষ আছে সাহেব? এখানে যারা আসে তাদের কাছে অনন্তকাল সময় থাকে, কিন্তু জায়গাটা কোথায় সেটা আপনার নিজের মনকে জিজ্ঞেস করলেই ভালো হয়। এই স্টেশনের নাম শেষ গন্তব্য। এখান থেকে কেউ ফেরে না, শুধু যাত্রা শুরু হয়। গার্ডের কথা শুনে অবিনাশের হাত থেকে নোটগুলো পড়ে গেল। বাতাসের ঝাপটায় নোটগুলো প্ল্যাটফর্মের ধুলোয় গড়াগড়ি খেতে লাগলো। গার্ড তার লণ্ঠনটা একটু উঁচু করল। আগুনের শিখাটা নীল রঙের, যা স্বাভাবিক নয়। অবিনাশ দেখল গার্ডের চোখের জায়গায় শুধু দুটো অন্ধকার গর্ত। টিকিটটা দেখান সাহেব। টিকিট ছাড়া এই স্টেশনের এক পা এগোনোও নিষেধ। আপনার কর্মের টিকিট কোথায়? টিকিট? আরে আমি তো ট্রেনের গোপন কামরায় লুকিয়ে এসেছি। আমার কাছে কোনো কাগজের টিকিট নেই, কিন্তু এই ব্যাগ ভর্তি হিরে আর টাকা আছে। এই নাও 5 লাখ টাকা। আমাকে একটা টিকিট দাও বা পথ দেখিয়ে দাও। গার্ড তার পকেট থেকে এক পুরনো মরচে ধরা কাঁচি বের করল। সে অবিনাশের দেওয়া দামি নোটগুলো অবলীলায় মাঝখান থেকে 2 টুকরো করে দিল।
তারপর এক হাত তুলে স্টেশনের পেছনের সেই জমাট বাঁধা অন্ধকারের দিকে ইশারা করল। সেখানে কোনো আলো নেই, শুধু একটা গভীর কুয়া দেখা যাচ্ছে। এখানে টাকা আবর্জনা মাত্র। যার টিকিট নেই তাকে ওই অন্ধকার কুয়ায় অপেক্ষা করতে হয়। শুনুন ভালো করে, ওই কান্নার শব্দগুলো কি চিনতে পারছেন? ভয়ে অবিনাশের সারা শরীর পাথর হয়ে গেল। সেই অন্ধকার কুয়া থেকে আসা কান্নার আওয়াজ যেন তার নিজের পাপের প্রতিধ্বনি। সে আর এক মুহূর্ত প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে পারল না। এক দৌড়ে স্টেশনের ভেতরের পুরনো জীর্ণ ওয়েটিং রুমে ঢুকে পড়ল। ভেতরটা ধুলোবালি আর মাকড়সার জালে ভরা। ঘরের এক কোণে একটি পুরনো কাঠের বেঞ্চে একটি ছোট ছেলে বসে আছে। ছেলেটি বয়স বড়জোর 7 কি 8 বছর। তার পরনে একটা ছেঁড়া জামা আর হাতে একটি প্লাস্টিকের ভাঙা লাল খেলনা গাড়ি। অবিনাশ হাঁপাচ্ছে। সে দেওয়াল ধরে কোনো মতে সোজা হয়ে দাঁড়ালো। ঘরের কোণে ওইটুকু একটা বাচ্চাকে দেখে সে কিছুটা অবাক হলো। এই নির্জন ভয়ঙ্কর স্টেশনে একটি বাচ্চা কি করছে? খোকা, তুমি তুমি এখানে একা কি করছো? তোমার মা বাবা কোথায়? তুমি কি পথ হারিয়ে ফেলেছো আমার মতো? আমি আমার দাদার জন্য অপেক্ষা করছি সাহেব। দাদা 20 বছর আগে শহর যাওয়ার সময় বলেছিল সে আমার জন্য একটা বড় লাল জিপ গাড়ি নিয়ে আসবে। আমি রোজ এই স্টেশনে এসে বসি, কিন্তু দাদা তো আর ফিরে আসে না। এখন আমার খুব খিদে পেয়েছে সাহেব, অনেক খিদে। অবিনাশের মাথার ভেতর যেন একটা বজ্রপাত হলো। তার মনে পড়ে গেল 20 বছর আগের কথা। তার ছোট ভাই অর্ক ঠিক এই খেলনাটাই চেয়েছিল, কিন্তু অবিনাশ তখন টাকার নেশায় মত্ত। সে তার ভাইকে গ্রামে একা ফেলে শহরে পালিয়ে এসেছিল। সে অর্ককে কোনোদিন মনে রাখেনি, কোনোদিন খোঁজ নেয়নি। আজ এই অদ্ভুত স্টেশনে তার নিজের অতীতের পাপ তার সামনে এসে দাঁড়িয়েছে। এই নাও খোকা, এটা হিরে। এটা বিক্রি করলে তুমি হাজার হাজার খেলনা, গাড়ি আর দামি দামি খাবার পাবে। আমি দুঃখিত খোকা, আমাকে ক্ষমা করো। অবিনাশ হিরেটা ছেলেটির দিকে বাড়িয়ে দিল, কিন্তু যেই ছেলেটি সেটা ধরতে গেল, হিরেটা এক নিমেষে কালো কয়লায় পরিণত হয়ে ধুলো হয়ে গেল। ছেলেটি ফ্যাকাশে চোখে অবিনাশের দিকে একবার তাকালো, তারপর বাতাসের মতো মিলিয়ে গেল। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। অবিনাশ জানতো না সে কোথায় যাবে। ওয়েটিং রুম থেকে বেরিয়ে সে প্ল্যাটফর্মে দৌড়াতে শুরু করলো। হঠাৎ স্টেশনের দেওয়ালে টাঙানো সেই বিশাল লোহার ঘড়িটা বিকট শব্দে বেজে উঠল। সাইরেনের শব্দে সারা আকাশ বাতাস কেঁপে উঠল। সেই নীল লণ্ঠন হাতে থাকা বুড়ো গার্ডটা এখন আর মানুষ নেই। তার ছায়াটা বড় হতে হতে পুরো স্টেশনটাকে গ্রাস করে নিল। তার চোখ দুটো এখন আর গর্ত নয়, আগুনের আগ্নেয়গিরির মতো লাল হয়ে উঠেছে। অবিনাশ, তোমার সময় শেষ। তুমি কাকে ঠকাতে চাইছো? এই স্টেশনে তোমার ওই কাগজের নোট আর হিরে শুধু আবর্জনা। তুমি সারা জীবন মানুষকে ঠকিয়েছো, নিজের ভাইকে খিদের মুখে ফেলে এসেছো। এই পাপের বোঝা নিয়ে তুমি কোথায় পালাবে? এই নাও সব টাকা, আমি সব ফেরত দিয়ে দেবো। আমাকে শুধু একবার বর্ডারটা পার করে দাও। আমি সুমিতকে সব টাকা ফিরিয়ে দেবো। অর্কর জন্য 1000টা খেলনা কিনবো। আমাকে একটা সুযোগ দাও। সুযোগ তো 20 বছর আগে ছিল অবিনাশ। এখন সময় শেষ। তুমি যাকে বর্ডার ভাবছো সেটা কোনো দেশের বর্ডার নয়। ওটা হলো জীবন আর মৃত্যুর মাঝখানের দেওয়াল। এবার তাকাও ওই জানলার বাইরে। অবিনাশ জানলা দিয়ে বাইরে তাকালো, কিন্তু সে কোনো জঙ্গল দেখল না। সে দেখল শহরের বড় রাস্তায় তার নিজের গাড়িটা দুমড়ে মুচড়ে পড়ে আছে। গাড়ির ভেতরে রক্তের সমুদ্রে ভেসে যাচ্ছে তার নিজেরই নিথর দেহ। অবিনাশ চিৎকার করে উঠল, কারণ সে বুঝতে পারল সে আধ ঘন্টা আগেই সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এই স্টেশনটি আসলে একটি মায়া, যা তার পাপের প্রতিফল দেখাচ্ছিল। অবিনাশ পাথরের মতো জানলার সামনে দাঁড়িয়ে রইল। তার চোখ দুটি বিস্ফারিত। জানলার ওপারে সেই জঘন্য দৃশ্যটা, নিজের রক্তাক্ত দেহ, দুমড়ে মুচড়ে যাওয়া দামি গাড়ি আর চারপাশের মানুষের ভিড়, সবকিছু যেন এক নিমেষে তাকে গিলে খেল। সে বুঝতে পারল সে আর নেই। এই যে দামি স্যুট, হাতে ধরা টাকার ব্যাগ আর বর্ডার পার হওয়ার পরিকল্পনা, সবই ছিল এক বিভ্রম। না, এটা হতে পারে না। আমি তো এখনো কত কিছু করিনি।
আমি তো সুমিতকে ঠকাতে চাইনি, শুধু একটু বড়লোক হতে চেয়েছিলাম। অর্ক আমার ভাই, আমি ওকে ফিরিয়ে আনতে চেয়েছিলাম। আমাকে আর একটা সুযোগ দিন গার্ড মশাই, আমি সব ঠিক করে দেব। সুযোগ বালুকণার মতো হাতের আঙুল দিয়ে গলে পড়ে গেছে অবিনাশ। মানুষ যখন বেঁচে থাকে তখন সে ভাবে তার হাতে অনন্ত সময়, কিন্তু সময়ের হিসাব যে অন্য কোথাও রাখা হয় সেটা তোমরা ভুলে যাও। এই ব্যাগ ভর্তি টাকা তোমার পাপের ওজন বাড়িয়েছে ঠিকই, কিন্তু এখান থেকে মুক্তির একটা টিকিটও কিনে দিতে পারেনি। গার্ড তার বিশাল কালো চাদরটা মেলে ধরল। স্টেশনের সেই পুরনো ঘড়িটার কাঁটা এখন অস্বাভাবিক দ্রুত ঘুরতে শুরু করেছে। অবিনাশের পায়ের তলার মাটি ধীরে ধীরে সরে যাচ্ছে। সে দেখল সেই ছোট ছেলেটি, তার ভাই অর্ক, দূরে দাঁড়িয়ে তার দিকে হাত নেড়ে বিদায় জানাচ্ছে। অর্কর মুখে কোনো রাগ নেই, শুধু এক অদ্ভুত করুণা। অর্ক, আমাকে ক্ষমা করিস, আমি আসছি। হঠাৎ সেই রহস্যময় ট্রেনটা আবার স্টেশনে ফিরে এলো, কিন্তু এবার ট্রেনের ভেতরে কোনো আলো নেই। ট্রেনের জানলা দিয়ে দেখা যাচ্ছে অজস্র অস্পষ্ট মানুষের ছায়া। তারা সবাই সেই শেষ গন্তব্যের যাত্রী। গার্ড অবিনাশের হাতটা শক্ত করে ধরল। তার হাতে স্পর্শ বরফের মতো ঠান্ডা। চলুন সাহেব, আপনার ট্রেন এসে গেছে। অবিনাশের শেষ আর্তনাদ সেই ঘন কুয়াশার ভেতরে প্রতিধ্বনিত হয়ে মিলিয়ে গেল। ট্রেনটা ধীর গতিতে প্ল্যাটফর্ম ছেড়ে কুয়াশার অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। কয়েক মুহূর্ত পর চারপাশটা একদম নিঝুম হয়ে গেল। কোনো ট্রেন নেই, কোনো স্টেশন নেই, এমনকি কোনো মানুষের চিহ্নও নেই। কুয়াশা কেটে ভোরের প্রথম আলো ফুটল সেই রেল লাইনে। দেখা গেল সেখানে কোনো স্টেশন কোনোদিন ছিলই না। রেল লাইনের ধারের ঘাসে কয়েকটা পুরনো 500 টাকার নোট পড়ে আছে, যা বাতাসের ঝাপটায় ধুলোয় মিশে যাচ্ছে। মানুষ আসে, মানুষ যায়, কিন্তু থেকে যায় কেবল তার কর্ম। টাকা দিয়ে পার্থিব রাজত্ব জয় করা যায় ঠিকই, কিন্তু আত্মার শান্তিতে পৌঁছাতে গেলে লাগে সততা আর ভালোবাসার টিকিট।